বাংলাদেশকে নিয়ে যারা কথা বলেন তাদেরকে মূলত ৩ ক্যাটাগরিতে ভাগ করা যায়। ১, যাদের ভিতরে এবং বাহিরে বাংলাদেশ। ২, যাদের ভিতরে পাকিস্তান কিন্তু বাহিরের খোলসটা বাংলাদেশের। ৩, যাদের ভিতরে ভারত কিন্তু বাহিরের খোলসটা বাংলাদেশের। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশকে বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য এই প্রত্যেকটা ক্যাটাগরির মানুষকে চিনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যেই মানুষটার বাহিরের খোলসটা বাংলাদেশের কিন্তু অন্তরে পোষণ করে ভারতের প্রতি আনুগত্য অথবা পাকিস্তানের প্রতি আনুগত্য, সেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর। এই মানুষগুলো আমাদের মাঝে মিশে থাকে দেশপ্রেমিকের বেশেই। এরা বেশিরভাগ সময় অত্যন্ত দেশপ্রেমিকের মতো কথা বলে, কিন্তু ওই যে একটা ডায়লগ আছে না, ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, তাই ওদের লেজটা মাঝে মাঝে বিভিন্ন ঘটনাক্রমে একটু করে বেরিয়ে যায়। আর যখনই একটু করে বেরিয়ে যাবে তখনই তাদেরকে চিহ্নিত করে রাখবেন। এই মানুষগুলোকে আপনি কিভাবে চিনবেন তার কিছু সহজ উপায় আছে, কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই মানুষগুলোকে আপনি দেখবেন ভারতের সাম্প্রদায়িক উগ্রতা নিয়ে কথা বললে এদের খুব গায়ে লাগে, পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা বললে এদের খুব গায়ে লাগে। তখন এরা বলে কিছু হলেই ভারতের উদাহরণ নিয়ে আসো কেন, কিছু হলেই পাকিস্তানের উদাহরণ নিয়ে আসো কেন। অন্তরে ভারত পোষণ করা লোকজন এবং অন্তরে পাকিস্তান পোষণ করা লোকজন, এই দুই প্রকারের লোকজনই সমানভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে আপনি কাদেরকে নিয়ে বেশি কনসার্ন, তাহলে আমি বলবো যেই মানুষগুলো অন্তরে ভারত পোষণ করছে এই মুহূর্তে আমি তাদেরকে নিয়ে বেশি কনসার্ন। কারণ 1971 সালে পাকিস্তান থেকে আমরা যখন পৃথক হয়ে গেছি, পাকিস্তানের সাথে হিসাব নিকাশ মোটামুটি শেষ। কারণ পাকিস্তানের সাথে তারপর আমাদের কোনো শেয়ার্ড ল্যান্ড বর্ডার নাই। সুতরাং পাকিস্তান আমাকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জিওগ্রাফিকভাবে আমাকে এক্সটর্শন করতে পারবে না। অন্যদিকে ভারত সবসময় চায় আমরা যেন রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিকভাবে ভারতের উপর নির্ভরশীল থাকি। কারণ আমরা যত বেশি ওদের উপর নির্ভরশীল থাকব, আমাদের নিজেদের ইন্ডাস্ট্রি এবং আমাদের নিজেদের গ্রো করার সুযোগ তত কমতে থাকবে। আর দুর্বল প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করাটা খুবই সহজ, এবং এই দুর্বলতাকে এনশিওর করার জন্যই ভারত সবসময় বাংলাদেশে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে। আর ভারতের এই দাদাগিরি তার প্রতিবেশী কেউ পছন্দ করে না, এবং সেজন্যই ভারতের আশেপাশে এমন কোনো প্রতিবেশী নাই যার সাথে ভারতের সম্পর্ক ভালো। আমরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করার জন্য কোন বিমান কিনব, কার কাছ থেকে বিমান কিনব, আমি কার সাথে সামরিক চুক্তি করব, সেই বিষয়ে ভারত গোস্বা করে। ভারতের অনুমোদন নিয়ে নাকি আমাদের সরকারকে তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। এটা তো আসলেই হাস্যকর হয়ে গেল, তাই না? আপনি চাচ্ছেন ইচ্ছা করে বাংলাদেশকে দুর্বল করে রাখতে, যেন যে কোনো সময় চাইলেই বাংলাদেশকে দখল করা যায়। আপনাদের সাথে আরেকটি হাস্যকর বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে হাসিনার স্বৈরশাসনের আমলে বাংলাদেশ তার সামরিক বাহিনীর জন্য অস্ত্র এবং সামরিক যান কিনেছিল ভারতের কাছ থেকে। আপনি যার সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করেন, আপনার সম্ভাব্য ইনভেডার হচ্ছে সে। আপনি যদি তার কাছ থেকে অস্ত্র কিনেন, আপনার অস্ত্রের দুর্বলতা থেকে শুরু করে সব কিছু সে জানবে। পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি অস্ত্র কিনতে পারেন, কিন্তু আপনার প্রতিবেশীর কাছ থেকে না। কেন? কারণ সেই আপনার পসিবল ইনভেডর। আপনার অস্ত্র এবং আপনার অস্ত্রের মজুদ সম্পর্কে তার যদি 100% ধারণা থাকে, আপনাকে টেক ওভার করা ভাই 2 মিনিটের বিষয়। অন্তরে পাকিস্তান গ্রহণ করা ব্যক্তি ঠিক ততটাই ভয়ঙ্কর যতটা ভয়ঙ্কর অন্তরে ভারত বহনকারী ব্যক্তি। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে যদি বলতে হয় কে বেশি ভয়ঙ্কর, তাহলে আমি বলবো অন্তরে ভারত বহনকারী ব্যক্তিরা এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে অন্তরে পাকিস্তান বহনকারী একজন ব্যক্তি চাইলেই টুস করে পাকিস্তান পালিয়ে যেতে পারে না, কারণ ওদের সাথে আমরা ল্যান্ড বর্ডার শেয়ার করি না। কিন্তু অন্তরে ভারত বহনকারী ব্যক্তি বাংলাদেশে আকাম করে আমাদের নদী, নালা, খাল, বিল, রাস্তা, বন্দর ব্যবহার করে টুস করে ভারত পালিয়ে যায় এবং টুপ করে আবার চলে আসছে। তাই আপনার আশেপাশে অন্তরে পাকিস্তান এবং অন্তরে ভারত বহনকারী ব্যক্তিগুলোকে চিহ্নিত করুন এবং এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সবশেষে একটি কথা বলতে চাই, যেসবে বঙ্গে তো জন্মি হিংসে এই বঙ্গ, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।